আষাঢ় মাস, বর্ষার প্রারম্ভ। কাল রাতে ভীষণ ঝড় হয়েছিল। বাড়ির সামনের গাছগুলো যেভাবে নুয়ে গিয়েছে তাতে বেশ অনুমান করা যায় যে চাষের ফসলেরও বেশ ভালোই ক্ষতি হয়েছে। বর্ষার সময় গঙ্গাও বেশ ফুলে ফেঁপে ওঠে। গঙ্গায় জল কতটা বাড়ল সেটাই দেখার কৌতূহলে সকালবেলায় ঘুম ভাঙতেই বেরিয়ে পড়ি। ব্যোমকেশ তখনও ঘুমোচ্ছিল। ওকে আর ডেকে বিরক্ত করলাম না। গঙ্গার তীরে দাঁড়িয়ে বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। এ কি রূপ তার! সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে এমন উগ্র রূপ দেখে আরও কাছে যাওয়ার সাহস হলো না। মনে হচ্ছিল গঙ্গাকে যেন বলি যে তোমার এই উগ্রতা নিয়ে সমস্ত কলুষতা, হিংস্রতা সব কিছু ধুয়ে নিয়ে চলে যাও। মানুষের সাথে মানুষের সম্পর্ক আজ আর আগের মতন নেই। সব যেন শুধু টাকা আর সম্পত্তিতে নেমে এসেছে। আমার মতন অনেকে এই গঙ্গার উগ্র রূপের সাক্ষী হতে এসেছিল। এই গঙ্গা তীরে এসে কিছুটা সময় একা কাটালে সত্যিই মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। দীর্ঘক্ষণ সময় কাটিয়ে আমি আর বেশি দেরি না করে বাড়ির পথে হাঁটা দিলাম। পথেই একজন বেশ টাটকা চিংড়ি, ইলিশ মাছ নিয়ে বসেছে। দেখে আর লোভ সামলাতে না পেরে আমিও দুটো বেশ বড় সাইজের ইলিশ নিয়ে রওনা দিলাম। বাড়িতে ঢুকেই পুঁটিরামকে ডাকলাম। ব্যোমকেশ এখনও বিয়ে থা করেনি। আমিও তো প্রতিজ্ঞা করেছি যে বিয়ে টিয়ে ওসব হবে না আমার দ্বারা। তাই ভরসা একমাত্র পুঁটিরাম। আর আমাদের সাথে সাথে পুঁটিরামও আমাদেরকে বেশ আপন করে নিয়েছে কয়েক মাসে। এখন তো এই দুজনকেই আমার সব থেকে আপনজন মনে হয়। পুঁটিরাম, পুঁটিরাম! কি ব্যাপার, সকাল সকাল গিয়েছিলে কোথায়? এই তো গঙ্গায় কতটা জল বাড়লো সেটাই দেখতে গিয়েছিলাম। ফেরার পথে দেখলাম একজন ইলিশ আর চিংড়ি নিয়ে বসেছে, তাই লোভ সামলাতে না পেরে নিয়ে এলাম। আরে বাহ, আমারও বেশ মনটা কেমন ইলিশ ইলিশ করছিল জানো। এনেছো ভালোই হয়েছে। তুমি তো মনের কথা বুঝে গেছো ভায়া। তবে আর কি, তোমার ছায়াসঙ্গী বলে কথা। পুঁটিরাম, আরে তাড়াতাড়ি এসো না একবার। উচ্চস্বরে ডাকতেই পুঁটিরাম গজগজ করতে করতে ঘরে এসে ঢোকেন। কি হয়েছে কি? একবার ডাকার সাথে সাথেই হাজির হতে হবে? এই আমি মানুষ তো। শোনো না, বলছি ইলিশ নিয়ে এসেছি। আজ একটু জম্পেশ করে রাঁধবে তো? একদম টাটকা, ধরে দেখো। আমার আর ব্যোমকেশের দুজনেরই ইচ্ছে করছে ইলিশ ভাপা খাবো। মানে আজ আমি ইলিশ রাঁধবো? আজ আমি সারাদিন উপোস করে জগন্নাথের পুজো দেব, আর আমি ইলিশ রাঁধবো? জানো না আজ রথযাত্রা। আমি আজ কোনো আমিষ ধরতে পারবো না। যা, আমি যে নিয়ে এলাম। না না, আমি খেতে চাইনি। বরং ওকে ওটাই বলছিলাম যে তুমি হঠাৎ আজ ইলিশ আনতে গেলে কেন? আজ রথযাত্রার দিন, পুঁটিরাম এসব ছুঁয়েও দেখবে না। মানে এ কি বলছো? আমি দেখলাম পুঁটিরামের মেজাজ দেখে আমার বন্ধুটি নিজের ঘরে তড়িঘড়ি চলে গেল আমাকে ফাঁসিয়ে দিয়ে। পুঁটিরাম গজগজ করেই চলেছে, আর আমি হ্যাংলার মতন ইলিশ হাতে ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছি। হা করে দেখছো কি? যাও রান্নাঘরে ভালো করে মাছটা চাপা দিয়ে রেখে এসো। ইস, ইলিশ খেতে ইচ্ছে হয়েছে। উনি জানে না আজ আমার কত কাজ। আমি ভেবেছিলাম এই বাড়িতে সত্যান্বেষীর কথা চলবে, কিন্তু এ দেখছি পুঁটিরামের মেজাজ দেখে ও নিজেই পালিয়েছে। মাছটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে ঘরে গিয়ে দেখি মহারাজ চায়ে চুমুক দিচ্ছেন। আমি বললাম, এই তুমি অমন করে আমাকে একা ফাঁসিয়ে দিয়ে চলে এলে কেন? ফাঁসালাম কোথায়? তুমি মাছ এনেছো, তুমি বুঝবে। আর অমন রথের দিন মাছ আনতেই বা গেলে কেন? ও, আর ইলিশ রান্না হলে বুঝি আমি একা খেতাম? না, তা তোমায় একা খেতে দিতাম না। তবে আজ যে রথ, সে খেয়াল তো ছিল না। তুমি জানো না পুঁটিরাম জগন্নাথের পুজো করেন? শুধু জগন্নাথ নয়, সাথে বলরাম, সুভদ্রার পুজো করেন। উড়িষ্যার লোক যে। পুঁটিরাম উড়িষ্যার লোক? মানে উড়িয়া নাকি? না না, উড়িয়া নয়, বাঙালি, কিন্তু জন্মস্থান উড়িয়ায়। তাহলে আমি কি করে জানবো?
তুমি তো কখনো আমাকে পুঁটিরামের বিষয়ে কিছুই বলনি। তা অবশ্য ঠিক, তুমি বা জানবে কী করে। তবে পুঁটিরাম যখন রেগে যান আমি আর একটিও কথা বাড়াই না। আচ্ছা, তুমিও দেখে নিলে মেজাজখানা। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না আজকে, এ তোমার ভারী অন্যায়। আহা, রাগ করো না। নাও, চায়ে চুমুক দাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। পুঁটিরাম তুমি আসার কিছুক্ষণ আগেই দিয়ে গেছেন। তুমিই খাও। এবারে ইলিশের কি হবে? আরে তুমি এত ভাবছো কেন? পুঁটিরামকে তুমি চেনোইনি। উনি মানুষটা একেবারেই অন্যরকম। ঠিক কিছু একটা ব্যবস্থা করবেন, একটু কুঁইকাই করবেন। মানুষটাকে এমনিই তো আর ভালোবাসি না। বলছো তবে? একদম। তুমি বসো আর চায়ে চুমুক দাও। চায়ে চুমুক দিতে দিতেই আমি প্রশ্ন করলাম, আচ্ছা, ছোট থেকে শুনে আসছি এই যে বলরাম, সুভদ্রা, জগন্নাথ রথযাত্রায় মাসির বাড়ি যান, তা এই মাসিটাকে? মাসি হলেন দেবী গুন্ডিচা, অর্থাৎ রাজা ইন্দ্রদম্নের স্ত্রী। রাজা ইন্দ্রদ্যুম্ন? মানে কৃষ্ণ ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন, যাঁর স্বপ্নাদেশেই এই জগন্নাথের পুজো শুরু হয়? হ্যাঁ, ঠিক বলেছ। তবে এই রথযাত্রা ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মহা সমারোহে অনুষ্ঠিত হয়। আমাদের এই কলকাতার জমিদার মজুমদার বাড়িতেও কিন্তু বেশ ধুমধাম করে রথযাত্রা হয়। আজ বিকেলে না হয় চলো সেখানে, দেখবে সে কি ভিড়। মজুমদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী শ্রী বলরাম মজুমদার অনেক দান ধ্যান করেন। এই রথ উৎসবে দেদার অর্থ খরচ করেন। তাই নাকি? আচ্ছা বেশ, আমি তবে তৈরি থাকব। রথের দড়ি না হয় টানবো সুযোগ হলে। ব্যোমকেশ চায়ের শেষ চুমুকটা দিয়ে খবরের কাগজটা হাতে নিয়ে তাতে ডুবে যায়। আর ঠিক তখনই এক পশলা বৃষ্টি আবার শুরু হয়। আমি আমার চা শেষ না করে উঠে দাঁড়াতেই যাব, অমনি সে আচমকা জোরে কথা বলায় আমি চমকে উঠি। সে কি? এটা কখন হলো? আশ্চর্য, কি সাংঘাতিক ঘটনা! ওর চোখ মুখে শুধুই বিস্ময়তার ছাপ। বিড়বিড় করে সে খবরটা পড়ে চলেছে। আমি আর অপেক্ষা না করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি ঘটনা? সাংঘাতিক ঘটনা। বলরাম মজুমদার গতকাল রাতে মারা গেছেন। বলরাম মজুমদার? মানে যার কথা তুমি এক্ষুনি বলছিলে? আগে হ্যাঁ, যার কথা বলছিলাম। মজুমদার বাড়ির বর্তমান একমাত্র উত্তরাধিকারী। কিন্তু মারা গেলেন কিভাবে? নাকি খুন? সেটাই তো রহস্য। কাগজে তো তেমন কিছু লিখেনি। আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। ব্যোমকেশ তক্তপোষ ছেড়ে টেলিফোনের দিকে এগিয়ে যায়, হয়তো কাউকে টেলিফোন করে খোঁজ খবর নেবে। আর ঠিক তখনই ঘরের টেলিফোনটা বেজে ওঠে। হ্যাঁ, অবশ্যই ওর টেলিফোন, কারণ আমাকে তো আর টেলিফোন করবার মতন কেউ নেই। সে টেলিফোনের রিসিভারটা কানে লাগায়। হ্যাঁ, নমস্কার ভাস্করবাবু, বলুন। হ্যাঁ, এখনই খবরের কাগজে দেখলাম। সে কি মাত্র 27 বছর বয়স ছিল? সত্যিই মর্মান্তিক ঘটনা। তদন্তে কি বুঝছেন? সে কি খুন? রথের চাকার নিচে চাপা পড়ে? হ্যাঁ, সত্যি এটা অদ্ভুত রকম লাগছে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি আর আমার বন্ধু এখনই যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। ব্যোমকেশ টেলিফোনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, বোধহয় কিছু একটা ভাবছে। কি হলো? অমন দাঁড়িয়ে পড়লে যে? ভাস্কর বাবু কি বললেন? ভাবছি কত কম বয়সে একটা প্রাণ চলে গেল। এই বলরাম মজুমদারের বয়স মাত্র 27 বছর। আমাদের যেতে হবে। ভাস্করবাবুর অনুমান এটা খুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নির্দেশ, এই মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে। বের হবে কখন? এখনই। কথা শুনে মনে হলো উনি খুব চাপের মধ্যে রয়েছেন। এরপর আমি আর ব্যোমকেশ তৈরি হয়ে বেরিয়ে পড়ি জোড়াবাগান থানার উদ্দেশ্যে। কারণ ভাস্করবাবু প্রথমে এই বিষয়ে আমাদের সাথে থানাতেই কথা বলতে চান। ট্যাক্সি গিয়ে থামে থানার সামনে। থানায় পৌঁছতেই দেখি ভাস্করবাবু কিছু একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন। ও ঢুকে হাত জোড় করে বলে, নমস্কার ভাস্করবাবু, খুব চিন্তায় আছেন বুঝি? আরে ব্যোমকেশ বাবু যে, আসুন আসুন, বসুন। হ্যাঁ, চিন্তা তো হচ্ছে বটেই। আসলে
এই পুজোর দিনকালে কি যে ঘটে গেল, একেবারে মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, আমিও আজ খবরের কাগজে এই ঘটনাটা পড়লাম, কিন্তু খবরের কাগজে বলরাম মজুমদার কিভাবে মারা গেছেন তা কিন্তু লেখেনি। লেখেনি বলছেন? হয়তো আপনি যেই পত্রিকা রাখেন তাতে নেই, কয়েকটি অখ্যাত পত্রিকায় সব কিছু লিখেছে। এমনকি তদন্ত শুরু না হতেই এই মৃত্যুকে খুন বলে প্রচার চালিয়েছে। আর এদিকে এইসব খবরের পর আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি জানেন। শেষে কোনো কুলকিনারা করতে না পেরে আপনাকে টেলিফোন করলাম। ভাবলাম কম সময়ের মধ্যে আপনিই একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে সহযোগিতা করতে পারেন। চিন্তা করবেন না ভাস্করবাবু, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার, কিন্তু ঘটনাটা কি হয়েছে সেটা তো জানতে হবে। হ্যাঁ বলছি, শুনুন তবে। গতকাল রাত 9টার দিকে থানায় টেলিফোন আসে যে জমিদার শিবেন্দ্র নারায়ণ মজুমদারের একমাত্র উত্তরাধিকারী শ্রী বলরাম মজুমদার মারা গেছেন রথের চাকার নিচে চাপা পড়ে। মৃতদেহ চাকার নিচ থেকে বের করার কেউ সাহস পাচ্ছে না, তাড়াতাড়ি যেতে হবে। টেলিফোন কে করেছিল? টেলিফোন কে করেছিল সেটা আমিও জানতে চেষ্টা করছি, এখনো উদ্ধার করতে পারিনি। সে কি, যিনি টেলিফোন করেছেন তিনি পরিচয় দেননি? না, তিনি কোনো পরিচয় তো দেননি। এবারে শুনুন, গতকাল সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। জমিদার বাড়িতে পৌঁছে দেখি তাদের মন্দিরের সামনে যে রথখানা রয়েছে তারই একটি চাকার নিচে চাপা পড়ে আছে বলরাম ওরফে বলাইয়ের মৃতদেহ। বলরামকে সবাই বলাই বলেই ডাকত। বলাইয়ের স্ত্রী শতরূপা দেবী সেই বৃষ্টির মধ্যে স্বামীর মৃতদেহ আগলে কেঁদেই চলেছে। বাড়ির সব পরিচারক পরিচারিকা তারাও দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে। পরিবারের বাকি লোকজন সব ঘরের বারান্দা চাতাল থেকেই দেখছে সবটা। আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করি। ঘাড়ের মধ্যে রথের চাকা পড়াতেই ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে গেছে, যে কারণে মৃত্যু ঘটে বলেই প্রাথমিক অনুমান। আমরা পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করলে কেউই এই ঘটনা কখন হয়েছে কিভাবে হয়েছে কিছুই বলতে পারছে না। শতরূপা দেবী তো কোনো বয়ানই দিতে পারেননি, তিনি তো স্বামী শোকে তখন মুহ্যমান। বুঝলাম, কিন্তু এখানে আপনার উদ্বেগের কারণ কি সেটা তো বুঝলাম না। এটা যদি রথের চাকা চাপা পড়ে মৃত্যু হয় তাহলে তো আর কোনো কিছুরই সন্দেহের জায়গা থাকে না। আছে আছে ব্যোমকেশ বাবু, সন্দেহের জায়গা আছে, সেই জন্যই তো উদ্বেগ। কোথায় সন্দেহের উৎপত্তি? এই যে এটা পড়ে দেখুন, সব বুঝতে পারবেন। আর এই জিনিস আবিষ্কার না হলে বুঝি জানতেও পারতাম না। ভাস্করবাবু তার সামনে রাখা ফাইল থেকে একটি খাম এগিয়ে দেয়। ব্যোমকেশ খাম থেকে একটি কাগজ বের করে, যেটা আসলে ছিল বলরাম মজুমদার অর্থাৎ বলাইবাবুর মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্ট। ও রিপোর্টটা মনোযোগ সহকারে পড়তে থাকে। পড়া শেষ হতেই বলে ওঠে, সে কি, বলাইবাবুর মৃত্যু তো আনুমানিক সময় সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে হয়ে থাকবে, আর রথের চাকা চাপা পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়নি। আগেই কোনোভাবে স্পাইনাল কর্ডে আঘাত করা হয়েছে, যার কারণেই মৃত্যু হয়েছে, এমনটাই রিপোর্ট বলছে। ঠিক তাই। এই রিপোর্ট আমি আজ সকাল 8টার সময় পেয়ে যাই। ডক্টর অভয়ের কাছ থেকে ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে সুনিশ্চিত হয়েই সোজা রওনা দিই জমিদার বাড়িতে। তার আগে আর একটা কথা আপনাকে বলা হলো না, সেটা হচ্ছে যে আমরা যখন বলাইয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবো তখন জমিদার বাবু সহ তার পরিবারের সকলেই বাধা দেন। তারা জানান যে কোনো মতেই বলাইয়ের মৃতদেহ কাটাছেঁড়া হোক তারা চান না। আমি সেখানে রীতিমতো জোর খাটিয়ে মৃতদেহ নিয়ে চলে আসি। মৃতদেহ মর্গে পাঠিয়ে থানায় আসতেই হেডকোয়ার্টার থেকে টেলিফোন আসে আমি যেন দ্রুত তাদেরকে মৃতদেহ পৌঁছে দিই, আর এটা কোনো খুনের ঘটনা নয়, যে এটা নিয়ে বেশি চর্চা করতে হবে না। হেডকোয়ার্টার থেকে টেলিফোন? কিন্তু এইটুকু সময়ের মধ্যে হেডকোয়ার্টারে খবর দিল কে? আর তাছাড়া পত্রিকায় আজ খবর প্রকাশিত হয়েছে, এত তাড়াতাড়ি এত দূরে খবরটা পৌঁছানো সত্যিই ভাববার বিষয়। আমিও অবাক হয়েছি জানেন। হেডকোয়ার্টারের টেলিফোন পাওয়া মাত্রই
আমি ডক্টর অভয়কে টেলিফোন করে জানাই যে অতি দ্রুত যেন আমাকে রিপোর্টটার ব্যবস্থা করে দেয়। আপনি পরের পাতাটা পড়েননি ব্যোমকেশবাবু? সেটা একবার পড়ে দেখুন, আপনার সন্দেহ এবারে দানা বাঁধতে বাধ্য। ব্যোমকেশ পড়তে শুরু করে। আমি ওর দিকে তাকিয়ে থাকি। ওর ভ্রুকুঞ্চন আর চোখের বিস্ময়তা আমাকে বলে দিচ্ছিল এই মৃত্যুতে রহস্য আর জটিলতা তো কিছু আছেই। ও পড়া শেষ করতেই বলে ওঠে, কি সাংঘাতিক! বলাইয়ের রক্তে বিষ পাওয়া গেছে। রিপোর্ট বলছে দীর্ঘদিন ধরে তার শরীরে অর্থাৎ রক্তে বিষ দেওয়া হচ্ছিল। ব্যোমকেশের মুখে কথাটা শুনে আমিও হতভম্ব হয়ে যাই। বিষ? কি বিষ? আর্সেনিক। দীর্ঘদিন ধরে কোনোভাবে বলাইবাবুর খাবারে বা জলে আর্সেনিক মেশানো হচ্ছিল, আর সেটা প্রতিনিয়ত আরও দিন কয়েক চললে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়তেন। এরপর মৃত্যু অনিবার্য ছিল। তাহলে এবারে বলুন রহস্য দানা বাঁধবে কিনা। আমি রিপোর্ট দেখে আর অপেক্ষা না করেই জমিদার বাড়ি পৌঁছই। সেখানে পৌঁছতেই শিবেন্দ্রবাবুর উচ্চস্বরে কিছু কথাবার্তা কানে ভেসে আসে। আমি শুধু জানতে চাই পুলিশ কে কে খবর দিয়েছে। এই বাড়িতে কার এত দুঃসাহস যে আমার অনুমতি ছাড়া কাজ করে? একটা সাধারণ মৃত্যুকে এখন পুলিশ নানা রংচং মাখিয়ে প্রচার করবে। আজ রথ, কত মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসবে, এত আয়োজন, আমি আর ভাবতে পারছি না। পত্রিকায় কি সব লিখেছে সে খেয়াল আছে কারো? আমি বারবার করে বলেছিলাম খবরের কাগজে যেন এমন কোনো কথা না যায় যাতে আমাদের এই জমিদার বাড়ির ওপর কোনো প্রভাব পড়ে, কিন্তু কেউ শুনলে তো আমার কথা। আহা, মাথা ঠান্ডা করো তুমি। কে টেলিফোন করেছে কাল ওই সময় কি করে বুঝবো বলো তো? আর তাছাড়া বলাইকে ওভাবে দেখে কারই বা মনের অবস্থা ঠিক ছিল? আমি তো ভাবতেও পারছি না যে ছেলেটা এভাবে চলে গেল আমার। হে প্রভু, কি অন্যায় ছিল আমার। আমার পরিবার তোমার নিষ্ঠা ভরে আরাধনা করে আসছে, প্রতি বছর তোমার আরাধনা করছে, তার প্রতিদান কি তুমি এইভাবে দিলে? বলাই, আমি এবার কি দিয়ে থাকবো রে বাবা? আমি যে নিঃস্ব হয়ে গেলাম রে বাবা, আমি যে নিঃস্ব হয়ে গেলাম। এবারে কান্নাকাটি বন্ধ করে ভাবো যে পুলিশ এলে কি বলবে, কারণ তাদের বিভিন্ন রকম জেরায় আলটপকা কোনো কথা বলে বসো না, যার জবাবদিহি দিতে দিতে নাজেহাল হতে হয়। আর হ্যাঁ, বাড়ির চাকর বাকরদেরও একটু শিখিয়ে দিও, তারা যেন অতিরিক্ত মাতব্বরি না দেখাতে আসে। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ যেন কেউ কোনো মুখ না খোলে। পুলিশকে জানিয়ে আগেই খুব আমাকে বিপত্তির মধ্যে ফেলে দিয়েছে, তাই না? কিন্তু কি করব বলুন, আমার কাজ তো করতেই হবে। একই অফিসার, আপনি যে এই সময় আসবেন আগে তো জানাননি। কেন? আগে জানালে কি সবাইকে শিখিয়ে পড়িয়ে রাখতেন? অফিসার, আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। বাইরে অজস্র লোকের সমাবেশ। আমি চাই না আপনি এমন কোনো কাজ করুন যাতে আমাদের জমিদার বাড়ির বদনাম হয়। আশ্চর্য, আমি তো খারাপ কিছু করছি না, বরং আপনারাই আমাকে সহযোগিতা করছেন না। পরিবারের সকলকে ডাকুন, আমি সকলের সাথে কথা বলবো। কেন সকলকে ডাকতে হবে কেন? যা বলার আমাকে বলুন। আর উনি কল্যাণী, আমার স্ত্রী। বলাই আমাদের সন্তান, তাই যা বলার আমাদের বলুন। না, সে সময় পেরিয়ে গেছে শিবেন্দ্রবাবু। সকলকে ডাকুন, তার কারণ আপনার ছেলের মৃত্যুটা স্বাভাবিক নয়, এটা পরিকল্পিত খুন। কি খুন? কি বলছেন কি অফিসার? বুঝতে পেরেছি আপনি এতদিনের নাম যশ খ্যাতি অর্জন করা জমিদার বাড়ির ওপর কালি ছেটাতে চাইছেন, তাই তো? আপনিও দেখুন আমি কি করতে পারি। কি করলেন উনি এরপর? উনি কাউকে টেলিফোন করলেন, তারপর কিছুক্ষণ পর একটা টেলিফোন আসে। শিবেন্দ্রবাবু রিসিভ করেই আমাকে দেয়। আমি রিসিভ করতেই শুনি হেডকোয়ার্টারের টেলিফোন। আমাকে কড়া নির্দেশ দেওয়া হয় যে
আমি যেন এই বিষয় নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি না করি। আমি অনেকবার ময়নাতদন্ত রিপোর্টের কথা বলার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। আমাকে ওপেন অ্যান্ড শার্ট কেস ক্লোজ করতে বলা হয়, মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে বলা হয়। শেষে আর কি করব, আমাকে সেখান থেকে চলে আসতে হয়। তাহলে এবারে আপনাকে এর তদন্ত করতে তো বাধা দিয়ে দিয়েছে। আপনি কি এবারে একা একা তদন্তে নামবেন নাকি? না ব্যোমকেশবাবু, একা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার এই বিষয়ে নেই। আমি থানায় এসে মর্গে টেলিফোন করে জানাই যে মৃতদেহ জমিদার বাড়িতে পৌঁছে দিতে। আমি থানায় আসার ঘণ্টাখানেক বাদে আমার একটা টেলিফোন আসে, কল্যাণী দেবীর টেলিফোন। তার গলা ভারী শোনাচ্ছিল, বোধহয় কান্না চেপে কথা বলছিলেন। তিনি বলেন, হ্যালো স্যার, আমি মজুমদার জমিদার বাড়ি থেকে বলছি, কল্যাণী দেবী, বলাইয়ের মা। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন, কি করতে পারি? আপনি আজ সকালে যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন বলেছিলেন যে বলাইয়ের মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, ওকে খুন করা হয়েছে। কথাটা কি আপনি সত্যি বলেছেন? মানে আপনি কি বলতে চাইছেন? আমি আপনার বাড়িতে গিয়ে মিথ্যে বলবো? আর তাছাড়া আপনার স্বামী তো কোনো কথাই শুনতে চাইলেন না। নিজের ছেলে মারা গেছে, সেটা যে সাধারণ মৃত্যু নয়, একটা পরিকল্পিত খুন, তা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। দেখুন অফিসার, আমি চাই বলাইয়ের মৃত্যুর তদন্ত হোক। আমি জানতে চাই বলাইয়ের যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে আসল খুনিকে, সেটা আমার জানার দরকার। দেখুন কল্যাণী দেবী, আপনি কথাটা ভেবে বলছেন তো? কারণ এই খুনের পেছনে আপনার পরিবারের কারো হাত থাকতে পারে, এমনকি আপনার স্বামী শিবেন্দ্রনারায়ণ বাবুও খুনি হতে পারেন। না না অফিসার, উনি এমন কাজ করতে পারেন না। উনি তো বলাইয়ের বাবা। বাবা হয়ে ছেলেকে খুন করবেন? আর তাছাড়া বলাই আমাদের একমাত্র সন্তান। উনি এই কাজ করতে পারেন না। দেখুন, কিছুই কিন্তু অসম্ভব নয়, কারণ উনি যেভাবে আচরণ করছেন আর পুলিশকে সহযোগিতা করতে অনিচ্ছুক, এতে কিন্তু সন্দেহের তীর শিবেন্দ্রবাবুর দিকেই সবার প্রথমে যাবে। আমি জানি উনি নিরপরাধ। আমি চাই বলাইয়ের মৃত্যুর তদন্ত হোক। আচ্ছা বেশ, আপনি যেহেতু বলছেন তাই আমি এই হত্যা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। তবে অফিসার, আমার একটা অনুরোধ আছে। বলাইয়ের মৃত্যু রহস্য আপনাকে কয়েকদিনের মধ্যেই উদ্ধার করতে হবে। অন্তত আমি ওর অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই জানতে চাই বলাই কিভাবে মারা গেছে। আমি চাই না এই বিষয় নিয়ে দীর্ঘদিন এই বাড়িতে পুলিশের আনাগোনা হোক। কয়েকদিনের মধ্যে যদি কোনো কিছু উদ্ধার না করা হয় তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, কারণ দীর্ঘদিন ধরে এই পুলিশের তদারকি আমি আর সইতে পারবো না। কেন দরকার নেই? আর কয়েকদিন বললেই কি খুনিকে খুঁজে বের করা সম্ভব? অফিসার, দেখলেন তো জমিদার বাবুর ক্ষমতা। উনি ওনার জমিদারিতে এতটুকু দাগ লাগতে দেবেন না। কারোর কথায় তিনি আমল দেন না। নিজে যা ভালো মনে করেন তাই করেন। আমি অত সব বুঝি না। দিন কয়েকের মধ্যে খুঁজে বের করতে হবে আপনাকে। ছেলেটাকে তো আমি আর ফিরে পাবো না। তাই শুধু শুধু আর এই বিষয় নিয়ে টেনে কোনো লাভ নেই। এতক্ষণ ভাস্করবাবু আর কল্যাণী দেবীর কথোপকথনগুলো শুনছিলাম। ব্যোমকেশ সব শোনার পর দীর্ঘশ্বাস ছাড়ে। ভাস্করবাবুও কিছুক্ষণের জন্য নিশ্চুপ থাকে। সত্যি এই জমিদার বাবুকে কিন্তু বড়ই অদ্ভুত লাগলো আমার। নিজের ছেলে খুন হয়েছে এটা শোনার পরেও কোনো বাবা কি করে এতটা নিশ্চুপ থাকতে পারে? এই খুনের পেছনে কোনোভাবে শিবেন্দ্রবাবু নিজেই জড়িত নয় তো? কিন্তু বলাই তো ওদের একমাত্র সন্তান। তাহলে কি এই খুনের পেছনে শিবেন্দ্রবাবু জড়িত থাকবেন? নইলে তিনিই বা কোনো তদন্ত করতে চাইছেন না কেন? আর আর্সেনিক, কেই বা কোথায় পেল এই আর্সেনিক? আর আর্সেনিক দীর্ঘদিন ধরে শরীরে গেলে মৃত্যু হতে পারে, সেটাই বা কার জানবার কথা? তাছাড়া দীর্ঘদিন ধরে কেই বা বলাইকে আর্সেনিক দিচ্ছিল? তাহলে কি আগে থেকেই বলাইয়ের খুনের ছক কষা ছিল? কিন্তু কেই বা কেন কষছিল এই মৃত্যু ছক? পরিবারের কেউ, নাকি রহস্যের অন্তরালে অন্য কেউ? তাহলে মৃতদেহ কি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে? না, পাঠানো হয়নি। আমি কল্যাণী দেবীকে বলেছি যে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বলাইয়ের মৃতদেহ মর্গে থাকবে। হেডকোয়ার্টার থেকে নিষেধের উপেক্ষা করে আপনি এই তদন্ত করে চলেছেন।
না, ঠিক তা নয়। কল্যাণী দেবীর সাথে কথা বলার পর হেডকোয়ার্টারে জানিয়ে দিই যে আমি এই খুনের তদন্ত করতে চাইছি এবং ময়নাতদন্তের বিষয়েও জানিয়ে দিই। কিন্তু হেডকোয়ার্টার থেকে আমাকে জানানো হয়েছে যে দুদিনের মধ্যে, অর্থাৎ আগামীকালকের মধ্যেই আসল রহস্য উদ্ঘাটন করতে, নইলে আর এগোতে না। আশা করি এবারে আপনি আমার উদ্বিগ্নতার কারণটা বুঝতে পারছেন। তা বুঝতে পারছি, কিন্তু কল্যাণী দেবীর বিষয়টা বুঝতে পারছি না। কয়েকদিনই উনি সময় নিচ্ছেন কেন? তদন্ত হতে চাইলে তো সময়ের প্রয়োজন। সেটা তো আমারও প্রশ্ন। আমাদের ওই বাড়িতে না গেলে কোনো কিছুই উদ্ধার হবে না। এই অবস্থায় তাই আপনার শরণাপন্ন হয়েছি, কারণ যে কোনো মুহূর্তেই তদন্ত বন্ধ করে দিতে হতে পারে। সেজন্য অতি দ্রুত এই ঘটনার নিষ্পত্তি হোক আমি চাই। বেশ, চলুন তবে। আরে আরে মশাই, দাঁড়ান। সেই কখন এসেছেন আপনারা? চা তো খান। এই কে আছো? এই 3 কাপ চায়ের ব্যবস্থা করো। সত্যি ব্যোমকেশবাবু, আপনি যে আমার টেলিফোন পেয়ে চলে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আরে ভাস্করবাবু, কি বলছেন? আপনি সহযোগিতা না করলে কি কোনো তদন্ত উদ্ধার করতে পারি? ও হ্যাঁ, আমি একটা বিষয় কিন্তু আগেই জানিয়ে দিচ্ছি। সত্যান্বেষণ যে আপনার নেশার পাশাপাশি পেশা, সেজন্য আমি কিন্তু আপনাকে কিছু হলেও পারিশ্রমিক দেব। সে কি? না না ভাস্করবাবু, এ কিন্তু ভারী অন্যায়। আচ্ছা বেশ বেশ, পারিশ্রমিক নেবেন না তো আমি ভালো করেই জানি, তবে আপনাদের জন্য উপহার থাকবে আমার তরফ থেকে। তারও প্রয়োজন ছিল না ভাস্করবাবু। ভাস্করবাবু আর ব্যোমকেশের কথোপকথনের মাঝে চায়ের গ্লাস নিয়ে হাজির হয় পাশের চায়ের দোকানের ছেলেটি। চায়ে শেষ চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়ি জমিদার বাড়ির উদ্দেশ্যে। পুলিশের জিপ গাড়িটা জমিদার বাড়ির সামনে থামতেই দেখি সে কি অজস্র ভিড় মানুষের। এদিকে ইলশে গুড়ি বৃষ্টি হয়েই চলেছে। মন্দির খোলাই রয়েছে, কিন্তু এবছর যে পুজো হচ্ছে না সেটা বুঝিয়ে লোকেদের ফিরিয়ে দেওয়ার জন্য কয়েকজন লোক রাখা হয়েছে। ধুতি পাঞ্জাবি পরিহিত আর কোমরে গামছা বাঁধা লোকগুলো ক্রমশ ভিড় ফাঁকা করার চেষ্টা করে চলেছে। আমরাও ভিড় ঠেলে এগিয়ে যাই সামনের দিকে। সবার প্রথমে অফিসার ভাস্করবাবু, তারপর ব্যোমকেশ, এরপর আমি, আর আমার পেছনে 2 জন কনস্টেবল রয়েছেন। সবার প্রথমে অফিসার ভাস্করবাবু, তারপর অজিতেশ, এরপর আমি, আর আমার পেছনে 2 জন কনস্টেবল রয়েছেন। বেশ বিশাল জায়গা জুড়ে এই জমিদার বাড়ি। মন্দিরটাও এক কথায় অসাধারণ বললে ভুল হবে। চারিদিক ফুল দিয়ে সাজানো থাকলেও অঝোর ধারার বৃষ্টি আর কিছুই বাকি রাখেনি। আমরা ভেতরে প্রবেশ করতেই একজন পরিচারক বাড়ির কাউকে খবর দিতে যায়। ততক্ষণে ভাস্করবাবু আমাদেরকে বলাইয়ের মৃতদেহ কোথায় ছিল সেই জায়গায় একবার নিয়ে যান। আসুন, এই মন্দিরের পেছন দিকটায় রথটা রাখা আছে। এখান থেকেই রথটা টেনে নিয়ে বাইরে নিয়ে যাওয়া হতো। ওই দেখুন, রথের বাঁ দিকের চাকার নিচে চাপা পড়েছিল বলাইয়ের মৃতদেহ। ছেলেটা কম বয়সে বেশ ভালোই জমিদারি সামলাচ্ছিল। ভাস্করবাবু আমাদেরকে জায়গাটা বেশ ভালো করেই দেখাতে থাকেন। রথের জায়গাটা বৃষ্টির জলে কর্দমাক্ত হয়ে এক বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও পা ফেলাই যাচ্ছে না। ব্যোমকেশ বেশ ভালোভাবে সবটা নিরীক্ষণ করতে থাকে। রথের চাকাটাকেও দেখলাম ও ধরে ধরে দেখছে। রথ টানার দড়িটাও কাদায় লেপ্টে রয়েছে। রথটাও লক্ষ্য করলাম বেশ অনেক উঁচু বানানো হয়েছে, সাজানোও হয়েছে অসাধারণ সুন্দর। রথের চাকাটাও ভারী বেশ ভালোই হবে, কারো ঘাড়ের ওপর পড়লে স্পাইনাল কর্ড ভাঙতে বাধ্য। কিন্তু এত বড় রথটার নিচে চাপা পড়লই বা কেমন করে? একা কি কারো পক্ষে আদৌ সম্ভব যে এই রথ তুলে তারপর কারো ঘাড়ের ওপর ফেলে দেওয়া? আশ্চর্যকর কিছু তো হয়েছে। কি ব্যাপার অফিসার, আপনি আবার এসেছেন যে? আর এনারা কারা? হ্যাঁ, আবার আসতেই হলো শিবেন্দ্রবাবু।
ইনি হলেন সত্যান্বেষী ব্যোমকেশবাবু, আর উনি অজিতবাবু, ওনার সহযোগী। শিবেন্দ্রবাবু আচমকাই পেছনে এসে উপস্থিত হন। তিনি এবারে সত্যান্বেষী শব্দটা শুনে বেশ দমে গেলেন বোধ করি। আমরা হাত জোর করে নমস্কার জানালাম। কিন্তু অফিসার, আমি তো বলেছি কোনো তদন্তের প্রয়োজন নেই। আর তাছাড়া আমার ছেলের মৃতদেহ কোথায়? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কোন সাহসে গোয়েন্দা ঢুকিয়েছেন এই বাড়িতে? আমি আসতে বলেছি। আমি চাই বলাইয়ের মৃত্যুর তদন্ত হোক। কল্যাণী দেবী এবারে হাজির হন। ওনার বয়স খুব একটা বেশি বলে মনে হয় না, তবে শিবেন্দ্রবাবুর বয়স আনুমানিক 50 ছাড়িয়েছে তা বেশ বোঝা যায়। শরীরে গাম্ভীর্যের ছাপ রয়েছে। কল্যাণী দেবী যে পুত্র শোকে মুহ্য তা তার পোশাক পরিচ্ছদ দেখলেই বোঝা যায়। কল্যাণী দেবীর কথা শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন শিবেন্দ্রবাবু। তুমি বলেছ শেষ পর্যন্ত তুমি বাড়িতে গোয়েন্দা ঢোকালে? হ্যাঁ, ঢোকালাম, কারণ আমি জানতে চাই বলাইকে কে খুন করেছে, কি তার উদ্দেশ্য, বলাইকে মেরে সে কি পেল। আমাকে জানতে হবে তো। আচ্ছা, তুমি মেরে ফেলোনি তো আমার ছেলেটাকে? কি বলছো কল্যাণী? তোমার মাথা ঠিক আছে তো? আর কিসের খুন? তুমি তো নিজেও জানো বলাই কিভাবে মারা গেছে। তারপরেও কেন পাগলামো করছো? আমি পাগলামি করছি? এই তো অফিসার এসেছেন, তাদের সামনে সকলকে ডাকো। এতদিন তো এই বাড়ির কোনো বিষয় আমায় কিছু বলতে দাওনি। তোমাদের জমিদারি, মান সম্মান, প্রতিপত্তি এসব নিয়েই ব্যস্ত। ছেলেটা তো আবার চলে গেছে, আসলে গেছে তো আমার, তাই আমাকে এবার বিষয়টা দেখতে দাও। অফিসার, আপনি আপনার কাজ শুরু করুন। কল্যাণী দেবীর কথা শোনবার পর শিবেন্দ্রবাবু আর কিছু বলার সাহস পায় না। তিনি নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। আমরা সকলে জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করি। ভাস্করবাবু কল্যাণী দেবীকে বলেন যে পরিবারের সকলকে বৈঠক ঘরে ডাকতে। একে একে সবাই এসে হাজির হন। শিবেন্দ্রবাবুর একমাত্র ভাই জিতেন্দ্র নারায়ণ, তার স্ত্রী সুপ্রিয়া দেবী, শিবেন্দ্রবাবুর বিধবা বোন রুক্মিণী দেবী ও তার বছর 15 একটি পুত্র সন্তান মৃদুল। বাড়ির অন্দরমহলের কয়েকজন সর্বক্ষণের পরিচারক, পরিচারিকা, গাড়ির চালক ধৃতিমান ও গিরিশ। জিতেন্দ্রবাবুর একটি ছেলে জগমোহন, সে মাদ্রাজে আছে, সেখানে লেখাপড়া করছে। আর এক মেয়ে সুভদ্রা, তার শরীর খারাপ, সেই জন্য সে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। আর আছে বলাইয়ের স্ত্রী শতরূপা। সুভদ্রা কি কিছুক্ষণের জন্য এখানে আসতে পারবে না? আসলে সুভদ্রা আর বলাইয়ের ভাই বোনের সম্পর্কটা ছিল খুব গভীর। বলাইকে এভাবে চোখের সামনে মারা যেতে দেখে ও নিজেকে আর ঠিক রাখতে পারেনি। ও খুবই নরম মনের মেয়ে, কোনো জটিল বিষয়ও মেনে নিতে পারে না। আচ্ছা বেশ, প্রয়োজন হলে না হয় আমরা ওনার সাথে ভেতরে গিয়েই কথা বলবো। ঠিক আছে, তাহলে ভাস্করবাবু আপনি শুরু করুন তবে। হ্যাঁ, বলছি। আচ্ছা, এখানে পরিবারের আপনারা সকলেই উপস্থিত হয়েছেন। নমস্কার, আমি ভাস্কর সরখেল, জোড়াবাগান থানায় সিনিয়র অফিসার। আর উনি সত্যান্বেষী ব্যোমকেশবাবু। কি ব্যাপার দাদা, গোয়েন্দা পুলিশ বাড়িতে এসব কিসের জন্য? তুমি তো কিছুই জানাওনি আমাকে। একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন ধীরে ধীরে। গতকাল সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপনার ভাইপো অর্থাৎ বলরাম মজুমদার খুন হয়েছেন, সেই জন্যই। দাঁড়ান অফিসার, কি বলছেন কি? একবার ভেবে বলুন। সন্ধ্যা 7টা নয়, রাত 8টা কি 8:30 হবে। আর হ্যাঁ, আমাদের বলাই খুন হয়নি, সে রথের চাকায় চাপা পড়ে মারা গেছে। সেজন্যই তো বলছি জিতেন্দ্রবাবু, একটু অপেক্ষা করুন। এই নিন দেখুন, আপনার ভাইপো বলাইয়ের মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট, যেখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে রথের চাকা চাপা পড়ে বলাইয়ের মৃত্যু হয়নি। সেই মৃত্যু হয় 6টা থেকে 7টার মধ্যে। আর হ্যাঁ, আর একটা কথা। তাহলে আশা করি বুঝতে পারছেন বিষয়টা মোটেও সাধারণ নয়। খেয়াল করলাম ব্যোমকেশ ভাস্করবাবুকে বাকি কথাটা বলতে দিল না। কিছু একটা ইশারা করে সে। ও কি অন্য কোনো পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছে? তাহলে এই বিষ দেওয়ার বিষয়টা গোপন রাখলো কেন? আমার বন্ধুটি কিভাবে এবারে তদন্ত এগোয় সেটার অপেক্ষা করা ছাড়া উপায় নেই এই মুহূর্তে।
মানে কী সব বলছেন কি দাদা? এসব কি শুনছি? রথের চাকার নিচে চাপা পড়ে বলাইয়ের মৃত্যু হয়নি? তবে কি সত্যি সত্যি এটা খুন? এই খুনের পিছনে কারো হাত রয়েছে? আমি ভাবতেও পারছি না। হে প্রভু, কি দিন দেখাচ্ছ তুমি! হ্যাঁ ঠিক তাই, খুন। আচ্ছা, এবারে আপনারা এক এক করে বলুন তো, এই বলাইকে আপনারা শেষ কে কখন দেখেছেন? আর হ্যাঁ, মিথ্যে বলার চেষ্টা করবেন না কেউ। বলাইয়ের সাথে আমার গতকাল সকালে কথা হয়েছিল। আমি সকালে যখন ঘরের পুজোর জন্য ফুল তুলতে বাগানে যাব, তখনও সেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। বলাই আমাকে বাগানে যেতে দেখে ও এসে বলল, মা, তুমি আবার ভিজে ভিজে কোথায় যাচ্ছ? কয়েকটা ফুল তুলতে যাচ্ছি রে বাবা, পুজোটা দিয়ে দিই সকাল থাকতে থাকতেই। তুমি যাও, ভিজতে হবে না, আমি কাউকে দিয়ে ফুল ঠাকুর ঘরে পাঠিয়ে দিচ্ছি। ব্যাস, আমার সাথে ওর সারাদিনে আর কোনো কথা হয়নি। আজ রথযাত্রা, তার জন্য খুব ব্যস্ত ছিল। আচ্ছা, বলাইকে দেখে কোনো অস্বাভাবিক কিছু মনে হয়েছিল কি? অস্বাভাবিক? কই না তো, সব তো ঠিকই ছিল। আর বাকিটা বলুন। দেখুন, আমরা পুজোর ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলাম, কথা বলার মতন সময় হাতে ছিল না। গতকাল বলাইয়ের সাথে আমার একবার সাক্ষাৎ হয়নি, তবে গত পরশু সন্ধ্যায় পুজোর আয়োজনে কতদূর কি হলো সেই নিয়ে একবার কথা হয়েছিল। আর কোনো কথা হয়নি এরপর। আচ্ছা বেশ, আর কোনো কিছু যদি মনে পড়ে বলাইয়ের বিষয়ে তবে জানাবেন, বা এমন কোনো কথা। নিশ্চয়ই জানাবো। শতরূপা দেবী, আপনার সাথে শেষ কখন কথা হয়েছিল বলাইয়ের? আমার সাথে শেষ কথা হয় ওই বিকেলবেলা। কি কাজ ছিল? তা কি আর আমায় বলবেন? উনি কিছু কাগজপত্র নেড়ে চেড়ে দেখছিলেন, তারপর বললেন, রতরূপা, আগামীকাল পুজোয় অনেক অতিথি আত্মীয় স্বজন আসবেন। সকলের আপ্যায়ন ঠিকভাবে করো, যেন কারো কোনো অভিযোগ না হয়। তুমি এই জমিদার পরিবারের বড় বউ, সেই জন্য দায়িত্বও অনেক। কি পারবে তো? আমাদের বিয়ের মাত্র 1 বছর হয়েছে, তাই তিনি আমাকে সব বিষয়ে সবসময় বুঝিয়ে শিখিয়ে দিতেন। গতকালও শিখিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমি তো বুঝতে পারিনি এই মানুষটাকে আর পাবো না। আমি কিছুই করতে পারলাম না তেনার জন্য। আচ্ছা মৃদুল, তুমি কিছু বলবে? ব্যোমকেশ মৃদুলকে, অর্থাৎ শিবেন্দ্রবাবুর একমাত্র বোনের ছেলে, তাকে দেখলাম আমার বন্ধুটি প্রশ্ন করায় তার মায়ের আড়ালে লুকোনোর চেষ্টা করছে। ও অনেক কথা জিজ্ঞেস করলেও সে মাথা নাড়িয়ে জানায় যে সে কিছু বলতে চায় না। রুক্মিণী দেবীও বলাইয়ের ব্যাপারে তেমন কিছু বলতে পারেন না। আর ঠিক তখনই জিতেন্দ্রবাবুর স্ত্রী সুপ্রিয়া দেবী বলেন, আমার যতদূর মনে হয় বলাই কোনো কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল। কেন মনে হলো তার কারণটা বলছি। গতকাল দুপুরে যখন ওকে খাওয়ার জন্য হেসেলে ডেকে নিয়ে এলাম জোর করে, তখন দেখছিলাম ও খুব অন্যমনস্ক ছিল। জোর করেই এনেছিলাম, তার কারণ বলাই সারাদিন কাজে এত ব্যস্ত ছিল যে ওর খাবার সময়ই ছিল না। যখন ওকে খেতে দিচ্ছিলাম, ও যেন কি একটা ভাবছিল। জিজ্ঞাসা করাতে বলাই আমাকে কিছুই জানায়নি। এই বিষয়ে আপনি কিছু জানেন না শতরূপা দেবী? না, আমি সত্যিই কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আচ্ছা, পুলিশে টেলিফোন কে করেছিল? গিরিশ, ধৃতিমান, আপনারা এই বিষয়ে কিছু জানেন না? না না, আমরা সত্যি এই সব বিষয়ে কিছু জানি না। আমরা তো সারাদিনে অন্দরমহলে অনুমতি ছাড়া ঢুকিই না। আচ্ছা বেশ, আমার এখন আর কিছুই জিজ্ঞাসা নেই। ভাস্করবাবু, আপনার কিছু জিজ্ঞাসা আছে কি? না ব্যোমকেশ বাবু, আমারও আপাতত কিছু জিজ্ঞাসা নেই। আজ তাহলে আমরা উঠছি। যদি আমাদের আর কিছু জিজ্ঞাসার থাকে তাহলে আমরা আবার আসব। ও হ্যাঁ, সুভদ্রার সাথে আমাদের কথা বলতে হতো যে। দেখুন অফিসার, সুভদ্রা অসুস্থ বললাম তো, এখনো বিশ্রাম নিচ্ছে। পরে কথা বলবেন না হয়। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমরা কিন্তু সুভদ্রাকেও জিজ্ঞাসাবাদ করব, সেটা খেয়াল রাখবেন। যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ শহরের বাইরে যাবেন না। উঠি তবে এখন। আমরা বাইরে বেরিয়ে আসতে গেলে
মৃদুলকে দেখি পিছু পিছু এগিয়ে আসতে। আমি পেছন ফিরতেই ও বড় থামের আড়ালে লুকিয়ে পড়ে। বিষয়টা বার দুয়েক হতেই ব্যোমকেশের কানে গিয়ে কথাটা তুললাম। ও আমার কথা শুনে পেছন ফিরে আবার অন্দরমহলের দিকে এগোতেই মৃদুল দৌড়ে পালাতে যায়। মৃদুল, দাঁড়াও, যেও না, তোমার ভয় নেই, তোমার সাথে কথা আছে। ও ডাকতেই মৃদুল দাঁড়িয়ে পড়ে। মৃদুলকে নিজের নাম লেখা ছোট্ট চিরকুটটা এগিয়ে দিয়ে বলে, আমি জানি মৃদুল তুমি সাহসী, এতে আমার নাম আর টেলিফোন নম্বর আছে। তোমার যদি কিছু মনে পড়ে বা কিছু বলতে ইচ্ছে হয় তাহলে আমাকে জানাতে পারো। আর তুমি যে আমাকে টেলিফোন করেছো সেটাও আমি কাউকে বলবো না। তোমার যা মনে হবে, ছোট বড় যা কিছু মনে হবে, কিছু না ভেবেই আমাকে অবশ্যই জানাবে, কেমন? ব্যোমকেশের কথায় মৃদুলকে দেখলাম মাথা নাড়িয়ে সায় জানালো। এরপর ও আর আমি পুলিশ জিপ গাড়িতে উঠে পড়ি। ভাস্করবাবু বললেন, কি ব্যোমকেশবাবু, পুরো কিছু ঠাউর করতে পারলেন? বলতে পারেন কিছুটা। তবে ভাস্করবাবু, আপনাকে দুজন কনস্টেবল এই জমিদার বাড়িতে পুলিশের উর্দি ছাড়া সকলের অজান্তে সর্বক্ষণের জন্য রাখতে হবে, আর সেটা এখন থেকেই, নইলে কিন্তু এই তদন্ত করতে সমস্যা হবে। ঠিক আছে, আমি থানায় পৌঁছে দুজন কনস্টেবল মোতায়েন করে দিচ্ছি। আচ্ছা ব্যোমকেশবাবু, ওদের সকলের সামনে শরীরে বিষ দেওয়ার বিষয়টা বলতে দিলেন না কেন? তার কারণ তো একটা আছেই। আমি চাইছিলাম না ওরা বিষয়টা জানুক, আর না জানলেই যে বিষ দিচ্ছিল এতদিন সে ভুল করবে, আর ভুল করলেই আমাদের তাকে পাকড়াও করতে সুবিধে হবে। তবে একটা সমস্যা কিন্তু উদ্ধার করে ফেলেছি, টেলিফোনটা কে করেছিল। সত্যি? কিন্তু কে বলুন তো সে? মৃদুল, বলাইয়ের একমাত্র পিসির ছেলে। মৃদুল? সে নিজে বলল আপনাকে? আগে না, নিজে বলেনি, তবে আমার পর্যবেক্ষণ বলছে, আর আমার পর্যবেক্ষণ ভুল হবে না। সত্যি? আমি তো ভুলেই গিয়েছিলাম কার সাথে কথা বলছি। এরপর গাড়ি ঊর্ধ্বশ্বাসে চলতে শুরু করে। ব্যোমকেশ সিগারেট বের করে আমার দিকে এগিয়ে দেয়। ভাস্করবাবুর দিকে এগিয়ে দিতেই তিনিও নেন। তিনজনেই নিশ্চুপ থেকে সুখ টান দিতে দিতে আমাকে আর ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ভাস্করবাবু থানায় চলে যান। সেই সকালে 1 কাপ চা আর থানায় গিয়ে 1 কাপ চা, আসলে কাজটাই এমন যে খাবার মতন পরিস্থিতি থাকে না। বাড়িতে ঢুকে পোশাক ছাড়তেই দেখি পুঁটিরাম ভোগে দেওয়া জগা খিচুড়ি আমাদের জন্য খাবার জলচৌকিতে এনে রাখে। আমি আর কোনো কথা না বলেই গোগ্রাসে তা খেতে শুরু করে দিই। আমাদের দুজনেরই আজ বেজায় খিদে পেয়েছে। পুঁটিরাম বুঝেছিল, তাই আমরা বাড়ি পৌঁছতেই আর সে দেরি করেনি। পেট পুড়ে খাবার খেয়ে তক্তপোষে বসতেই সারা শরীর যেন জুড়িয়ে এলো। এই সময়টুকুতে আর ওর সাথে কোনো কথা হয়নি আমার। ও নিশ্চয়ই এই বিষয়টাকে নিয়ে খুব ভাবছে। আসলে সময়টাও তো খুবই কম, তার উপর ভাস্করবাবুর জন্য আরও বেশি চিন্তার বিষয়, কারণ এই সময় তিনি সেটার অবশ্য দাম তো দিতেই হবে। ঘড়িতে তাকিয়ে দেখি দুপুর 3টে বাজে। সারাদিনের ধকল আর বলাইয়ের মৃত্যুর তদন্তের বিষয় নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গিয়েছে মালুমই হয়নি। হুঁশ ফিরল টেলিফোনের শব্দে। তাকিয়ে দেখি ঘড়িতে বিকেল 5টা বাজে। আমি ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠি। টেলিফোনের রিসিভারটা তুলতেই দেখি আমার বন্ধুটির কণ্ঠস্বর। হ্যালো, ঘুমের ব্যাঘাত ঘটালাম নাকি? সে কি ব্যোমকেশ, তুমি এখন কোথায়? আর আমাকে ডাকলে না কেন? আমিও তো যেতাম। আসলে তুমি ঘুমোচ্ছিলে দেখে আর ডাকিনি, সারাদিন ক্লান্ত হয়ে গিয়েছো তাই। এ তোমার ভারী অন্যায় ব্যোমকেশ। যাই হোক, এখন আছো কোথায়? আমি এখন থানা থেকে কথা বলছি। আরও কয়েকটি জায়গায় যেতে হবে, আমার বাড়ি ফিরতে রাত হবে। আর হ্যাঁ, মৃদুল টেলিফোন করতে পারে, তুমি ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলে শুনবে ও কি বলতে চায়। সত্যিই ওর ওপর কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে। তুমি ডাকতেই পারতে। রাগ করো না বন্ধু, তুমি সবেমাত্র বিশ্রাম নিচ্ছিলে তাই আর ডাকিনি।
তবে তোমার আরও কাজ আছে, আমি সময় করে টেলিফোন করে বলবো। এখন রাখছি। ওর এমন ব্যবহারে মাঝে মাঝে আমার ভারী রাগ হয়, তবে মানুষটার ওপর আবার বেশিক্ষণ রাগ করে থাকাই যায় না। এখন সে যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা করতে হবে। ঘন্টা দুয়েক বাদে আবার টেলিফোনটা বেজে ওঠে। হ্যাঁ, তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে শিয়ালদা যাও। জমিদার বাড়ি থেকে একটি টেমলার পাওয়া গেছে, সম্ভবত শিয়ালদা যাচ্ছে, কিন্তু ওই গাড়িতে কে আছে সেটা জানতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি। কিন্তু শিয়ালদায় যাচ্ছে সেটা তুমি নিশ্চিত কেমন করে? সেসব বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। 5:30টায় একটি ট্রেন ছাড়বে, তার আগেই তোমাকে পৌঁছাতে হবে। টেলিফোন রেখে দিয়েই ব্যোমকেশের কথা মতন বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টি মাথায় নিয়েই কোনো ক্রমে একটি ট্যাক্সি নিয়ে শিয়ালদা পৌঁছাই। কিন্তু এত ভিড়ে কিভাবে কাকে খুঁজব সেটাই মাথায় আসছিল না। তবে শিয়ালদার বাইরে একটি ডেমলার দাঁড়িয়ে থাকতে দেখে নিশ্চিত হয়ে যাই যে ওর অনুমান সঠিক। গাড়ির কাছে গিয়ে দেখি আশেপাশে পরিচিত কেউ নেই। জমিদার বাড়ির যাদের সাথে পরিচয় তাদের মধ্যে কাউকেই দেখলাম না। চারিদিকে খোঁজাখুঁজির পর শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে জানবার চেষ্টা করি যে 5:30টায় কোন ট্রেন ছাড়বে। দেখলাম একটি ট্রেন মাদ্রাজের উদ্দেশ্যে এক্ষুনি রওনা দেবে। আমি দৌড়ে যাই সেই ট্রেনটার কাছে, কিন্তু খুঁজব কাকে সেটাই তো বুঝতে পারছিলাম না। আর ঠিক তখনই দেখি যে ধৃতিমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি দৌড়ে যাই ওর দিকে। ধৃতিমান জমিদার বাড়ির গাড়ির চালক। এই দাঁড়াও, তুমি এই সময় স্টেশনে কাকে ছাড়তে এসছো? বলো, কে কোথায় যাচ্ছে? আমাকে দেখে ধৃতিমান দৌড়তে শুরু করে। আমি ওর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ি। এরপর ধৃতিমান একটা ছোট্ট ছুরি বের করে। আমার ধারণাতেও ছিল না যে ও এমনটা করবে। আমি ছুরিটা ওর হাত থেকে টেনে নেবার আপ্রাণ চেষ্টা করতে থাকি, কিন্তু ধৃতিমানের শরীরেও বেশ শক্তি। আমাদের দুজনকে এভাবে নিচে শুয়ে ধস্তাধস্তি করতে দেখে লোকের ভিড় জমে যায়। এদিকে ট্রেন ছাড়ার হুইসেল বেজে ওঠে। আমি বারবার ধৃতিমানকে জিজ্ঞেস করেই চলেছি, ধৃতিমান, ধৃতিমান, তুমি বলো, তুমি কাকে ছাড়তে এসছো এখানে? তুমি কি ভেবেছো তুমি বেঁচে যাবে? আমি থাকতে তা হতে দেব না। আমি ছুরিটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ওর গলার নিচে ধরি। আমারও মাথায় তখন রাগ চেপে বসেছিল। সর্বশক্তি দিয়ে ধৃতিমানকে ট্রেনের কাছে নিয়ে যাই। দেখো ধৃতিমান, তুমি যদি ভেবে থাকো যে এই ট্রেন ছেড়ে দিলে তোমরা বেঁচে যাবে, তাহলে ভুল ভাবছো। বরং সময় থাকতে বলে দাও যে ট্রেনে কে বা কারা যাচ্ছে, নইলে আমার হাত কিন্তু তোমার এই গলার নলি কেটে ফেলতে একটুও কাঁপবে না। বলো তুমি কি করবে, বলো। বলছি, চলুন, ওই কামরায় আছে। ধৃতিমান আমাকে সেই কামরায় নিয়ে যায়, আর সেখানে গিয়ে যাকে আমি দেখি অবাক হয়ে যাই, যদিও আগে সাক্ষাৎ হয়নি এদের সঙ্গে। সুভদ্রা দিদিমণি ওই গোয়েন্দা ব্যোমকেশ বাবুর সাথেই থাকেন। আপনি আর জগমোহন দাদাবাবু এখন আর মাদ্রাজ যেতে পারবেন না। আপনারা নামুন। নামো মানে? তুমি জানো না দিদির শরীরের কি অবস্থা? তোমরা নেমে পড়ো, ট্রেন এখনই ছাড়বে। জগমোহন, তুমি জিতেন্দ্রবাবুর ছেলে? মানে তুমি তো মাদ্রাজে ছিলে, এখানে কি করছো? দেখুন, আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না, আপনি নামুন। কৈফিয়ত দেবে না মানে? কৈফিয়ত দিতে তুমি আর তোমার বাবা, পরিবারের সবাই দিতে বাধ্য। নামো বলছি। দাদাবাবু, দিদিমণিকে নিয়ে নেমে পড়েন। শেষ রক্ষা যখন হলো না, তখন আর কি। এরপর ধৃতিমান, জগমোহন আর সুভদ্রাকে নিয়ে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে ব্যোমকেশের আসার অপেক্ষা করতে থাকি। ধৃতিমানকে দিয়ে শিবেন্দ্রবাবুকে টেলিফোন করে তাকেও আসতে বলি। সুভদ্রাকে লক্ষ্য করলাম সে তখন থেকে কোনো কথা ব্যয় করেনি। চোখ বন্ধ করে চুপচাপ এক কোণে বসে আছে। আমি কথোপকথন শুরু করতেই পারতাম, কিন্তু ও না আসা পর্যন্ত আমি কোনো কথা বাড়ালাম না। আমরা এখানে কতক্ষণ বসে থাকবো বলতে পারেন? যতক্ষণ না ব্যোমকেশ আর পুলিশ এসে পৌঁছাচ্ছে। লক্ষ্য করলাম জগমোহনের বয়সও বেশি নয়, 22 কি 23 হবে। আর সুভদ্রা বয়সে বড়। সুভদ্রা বলাইয়ের থেকেও বড়, কিন্তু বিয়ে থা করেনি।
জিজ্ঞেস অনেক কিছুই করার ছিল, কিন্তু চুপচাপ বসে রইলাম। ধৃতিমানের সাথে লড়াই করতে গিয়ে হাতের তালুর কিছুটা জায়গা কেটে গিয়েছিল, ওটাই এখন খুব জ্বলছে। কিন্তু এদেরকে ছেড়ে তো যেতেও পারবো না, তাই রুমালটা হাতে বেঁধে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখি ব্যোমকেশ হন্তদন্ত হয়ে আসে। সঙ্গে অফিসার ভাস্করবাবু আর দুজন কনস্টেবলও রয়েছেন। আরে এই তো ওরা এসে পড়েছে। কি তুমি দেরি করলে কেন এত? কোথায় গিয়েছিলে? সব বলছি পরে। তুমি কে, আর কারা ছিল ওই ডেমলারে? ও জগমোহন, জিতেন্দ্রবাবুর ছেলে, আর ও সুভদ্রা। শরীর যে অসুস্থ তা দেখেই বোঝা যাচ্ছে, তখন থেকে নিশ্চুপ হয়ে বসে রয়েছে। আর এই যে ধৃতিমান, ওই ওদেরকে এখানে ট্রেনে ধরিয়ে দিতে এসেছিল। জগমোহন? কিন্তু সে নাকি মাদ্রাজে, এখন কি করছে? আর এরা দুজন যাচ্ছিলই বা কোথায়? জিজ্ঞেস করেছিলাম, বলছে আমাকে নাকি কোনো রকম কৈফিয়ত দিতে বাধ্য নয়। আচ্ছা, তাই বুঝি? আমিও দেখছি কৈফিয়ত না দিয়ে যাবে কোথায়। তা বলো হে জগমোহন, তুমি যখন কলকাতাতেই আছো, তাহলে তোমার বাড়ির লোক মিথ্যে বলছিল কেন? কেউ মিথ্যে কথা বলেনি ব্যোমকেশ বাবু। জগমোহন দাদাবাবু সত্যিই কলকাতায় ছিল না, সে মাদ্রাজেই ছিল। তাহলে সে এখানে কি করছে? জমিদার বাবুর কথা মতন সে এসেছে আজই। মানে? তুমি দাঁড়াও, আমি জগমোহনের কাছ থেকে শুনতে চাই। কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে জগমোহন। বলো সুভদ্রার কি হয়েছে, আর তাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি সুভদ্রা দিদিকে নিয়ে মাদ্রাজ যাচ্ছিলাম। জ্যাঠামশাই বলেছেন সুভদ্রা দিদির নাকি ভীষণ শরীর খারাপ, তাকে শহরের বাইরে চিকিৎসা করানো জরুরি। তাই আমি তড়িঘড়ি গতকাল ট্রেন ধরে আজই চলে আসি স্টেশনে। আমি স্টেশনেই ছিলাম, ধৃতিমান সুভদ্রা দিদিকে নিয়ে আসে। সুভদ্রার কি হয়েছে, আর তুমি বাড়িতে না গিয়ে এখানেই রয়ে গেছো যে? আর ঠিক তখনই হন্তদন্ত হয়ে প্রবেশ করে শিবেন্দ্রবাবু। ও কিছু জানে না, ওরা অনেক ছোট, ওদের বোধ বুদ্ধি নেই, ওদের ছেড়ে দিন। ছেড়ে দেব? ছেড়ে দেব, নিশ্চয়ই ছেড়ে দেব, যদি ওরা নির্দোষ থাকে তবেই। সুভদ্রার কি হয়েছে? আর সুভদ্রার কপালে হাত দিয়ে দেখো তো জ্বর আছে কিনা। আমি সুভদ্রার কপালে হাত রাখতেই দেখি জ্বরে ওর শরীর পুড়ে যাচ্ছে। ব্যোমকেশকে বললাম, সুভদ্রাকে কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে দ্রুত। সে তো অবশ্যই, কিন্তু তার আগে সত্যতা জানতে হবে যে। বলুন শিবেন্দ্রবাবু, আপনি সত্যিটা বলতে যত দেরি করবেন, সুভদ্রার শরীরের অবনতি তত হবে। দয়া করুন ব্যোমকেশ বাবু। অফিসার, আপনি অন্তত বুঝুন, সুভদ্রার শরীরের অবনতি হয়েই চলেছে। আপনি কি সত্যিটা বলবেন? বলছি, তবে আপনারা কথা দিন, সব শোনার পর সুভদ্রাকে আপনারা তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করবেন। আমরা মানুষ শিবেন্দ্রবাবু, পাশবিক নই। জগমোহন, তুমি সুভদ্রার হাতগুলো থেকে চাদরটা সরাও তো। সুভদ্রার হাতগুলো বের করতেই দেখলাম কেমন চামড়া উঠে গিয়ে ঘায়ের মতো হয়ে গিয়েছে হাতের তালুতে। ব্যোমকেশ এর কারণটা উদ্ঘাটন করে। দেখুন ভাস্করবাবু, সুভদ্রার হাতের অবস্থা, এগুলো সবই আর্সেনিকের প্রভাব। মানে সুভদ্রাই তার মানে বলাই কি আর্সেনিক দিত? সেটা তো শিবেন্দ্রবাবুই বলবেন। হ্যাঁ, বলাইকে আর্সেনিক সুভদ্রাই দিত গোপনে। সেটা 1 মাস থেকে ও খাবারে পানীয়তে মিশিয়ে দিচ্ছিল। আমি সেটা জানতামই না। আর এইবার আর্সেনিকের কারণেই বলাই বারবার অসুস্থ হয়ে পড়ছিল। ডায়রিয়া, বমি সারাক্ষণ লেগেই রয়েছে। ডাক্তার ওষুধ দিচ্ছে, কিন্তু রোগের কোনো লক্ষণ ধরতে পারছিল না। 2 দিন আগে আমি আর বলাই রথযাত্রায় আয়োজন নিয়ে আলোচনা করছিলাম। তখনই সুভদ্রা বলাইয়ের জন্য দুধের গ্লাস নিয়ে যায়। বলাই ব্যস্ততায় খেতে চায় না। বলাই সুভদ্রাকে খুব ভালোবাসতো। সেদিন কি মনে হতেই বলাই ওকে কাছে ডেকে জোর করে দুধ খাইয়ে দেয়। সুভদ্রা কিছুতেই খেতে চাইছিল না, কিন্তু সকলের সামনে না করতে পারেনি। কোনো রকমে ও দুধটা খেয়ে ঘরে ঢুকে বমি করতে শুরু করে। সেদিন আর্সেনিকের পরিমাণ ও বেশি মিশিয়েছিল। ছোট থেকেই সুভদ্রার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আমি বলাইয়ের ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবলাম সুভদ্রার সাথে দেখা করে যাই। আর তখনই
ঘরে গিয়ে ওর ওই অবস্থা দেখি। আমি জিজ্ঞেস করলেও বলতে চায় না। পরে ঘরে লক্ষ্য করি আর্সেনিকের অনেকগুলো শিশি। আমার আর বুঝতে বাকি থাকে না যে দুধে আর্সেনিক ছিল। আমি কাউকে কিছু না জানিয়ে ডাক্তার ডেকে ওকে সাময়িক সুস্থ করে তুলি। পরে আমি একা সুভদ্রাকে জিজ্ঞেস করি ও কবে থেকে বলাইকে আর্সেনিক দিচ্ছে আর কেন। তারপর ও যা বলে আমার আর কিছুই বলার ছিল না ওকে। কি বলেছিল সুভদ্রা? চুপ করে না থেকে বলুন। সুভদ্রা জেনে গিয়েছিল যে বলাই ওর ভাই নয়, এমনকি ও এই বংশেরও কেউ নয়। কিন্তু মজুমদার বাড়ির নিয়ম, বড় ছেলেরাই জমিদারির সিংহাসনে বসার সুযোগ পায়, তারই হুকুম চলবে। আর শিবেন্দ্র নারায়ণের পর বলাইয়ের স্থান। কিন্তু বলাই তো এই বংশেরই কেউ নয়। সেই হিংসেটাই কাজ করেছিল সুভদ্রার মনে। আপনি কি করে জানলেন এত কিছু? আমি কি করে জানলাম সেটা পরের বিষয়, আপনি বলতে থাকুন। ডক্টর প্রতাপ চৌধুরীকে আমি প্রতি মাসে টাকা পাঠাতাম আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সকলের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। সেটা হচ্ছে বলাই আমার ছেলে নয়। আমাদের জমিদারির নিয়ম রয়েছে, ব্যোমকেশ বাবু ঠিকই বলেছেন, বড় ছেলেরাই রাজত্ব পাবে। আর আমাদের কোল আলো করে মেয়ের জন্ম হয়। ওদিকে একই দিনে আমার ভাইয়ের ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। আমি রাতারাতি ছেলে মেয়ে পাল্টে ফেলি। ভাইয়ের ছেলে আমার ছেলের মতনই বড় হতে থাকে। কিন্তু 5 বছর যখন বয়স, তখন আমি ওকে নিয়ে দীঘা গিয়েছিলাম আমার ব্যবসার কাজে। আর আমাদের সাথে আমার বাড়ির অতি পুরনো পরিচারক ভীম সিংহ যায়। তার আবার বলাইয়ের সমবয়সী ছেলে ছিল। দুজনের ভীষণ ভাব ছিল। দীঘার সমুদ্রে বলাই আর ভীম সিংহের ছেলে মুকুন্দ খেলতে থাকে। হঠাৎ জোরে একটা ঢেউ আসে আর ওদের দুজনকে ভাসিয়ে নিয়ে যায়। ওদের বাঁচাতে ভীম সিং দৌড়ে যায়, সেও ভেসে যায়। তারপর এক মাঝি শুধু মুকুন্দকে উদ্ধার করতে পারে। মুকুন্দকে যখন হাসপাতালে ভর্তি করি তখন ওর কোনো জ্ঞান নেই, মাথায় চোট পায় ও খুব, আর পুরনো কিছুই মনে ছিল না। আমি ঠিক করি ওকেই বলাই করে রাখবো আমার কাছে, কিন্তু বাড়িতে নিয়ে গেলে সবাই চিনে যাবে। তাই আমি আর ওকে বাড়িতে না নিয়ে গিয়ে মাদ্রাজ পাঠিয়ে দিই। দীর্ঘ 20 বছর পর ও বাড়িতে আসে, আর এই জন্য আমার স্ত্রীর বহু অভিযোগ আমাকে নিয়ে। এই কথাগুলো জগমোহন মাদ্রাজেই কোনোভাবে জেনে যায় আর সুভদ্রাকে সে জানায়। সুভদ্রা আমাকে ডক্টর প্রতাপ চৌধুরীকে টাকা দেওয়ার সময় কথা বলতে শুনে ফেলে, কিন্তু সেসবও কিছুই জানায়নি আমাকে। ও ঠিক করে বলাইকে শেষ করে দেবে। এটা আমি শোনার পর কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরই গতকাল বলাইয়ের মৃত্যু। আমি ভেবেছি এসবের মধ্যে ও জড়িয়ে গেলে সুভদ্রার বিপদ। তাই জগমোহনকে টেলিফোন করে বলি যে ওকে মাদ্রাজ নিয়ে যেতে। এত সব কথা প্রতাপ চৌধুরী কি করে জানলো? দীঘার সমুদ্রে মুকুন্দকে বাঁচানোর পর আমার মাথায় শুধু প্রতাপ চৌধুরীর কথাই আসে। সেই আমাকে মাদ্রাজে সমস্ত বিষয়ে সহযোগিতা করে, আর মাদ্রাজে থাকাকালীন প্রতাপবাবুই মুকুন্দর খেয়াল রাখত। বুঝলাম, এ তো দেখছি রহস্যের কোনো শেষ নেই। কিন্তু বলাই মানে মুকুন্দ, তার তো মৃত্যু আর্সেনিক থেকে হয়নি, ঘাড়ের হাড় ভেঙে হয়েছে। তাহলে ভয় পাচ্ছেন কেন? আপনারা যেহেতু আর্সেনিকের বিষয়ে কিছু বলেননি, সেই জন্য আমি চাইছিলাম সুভদ্রাকে শহর থেকে দূরে পাঠিয়ে দেব। আর্সেনিকের বিষয়টা হয়তো সামনে আসবে না। আর সেজন্যই একটা ভুল করে ফেললেন। আমি এই ভুলেরই অপেক্ষা করছিলাম। কিন্তু বলাইকে তো সুভদ্রা খুন করেনি, আর কদিন পরে হয়তো আর্সেনিকের জন্য মারা যেত ঠিকই, তবে সে তো নিরপরাধ। কে বলেছে নিরপরাধ? সেও শাস্তি পাবে শিবেন্দ্রবাবু। নিজের মেয়েকে বাঁচাবেন বলে হেডকোয়ার্টারে টেলিফোন করে 2 দিনের মধ্যে যেন তদন্ত শেষ করে তার অনুরোধ জানিয়েছেন। সরকারকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেন, সেজন্য তারাও আপনার অনুরোধ রাখতে রাজি হয়। আর তার মধ্যে আপনার মেয়েকে নিরাপদ করতে চাইছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ভাস্করবাবু,
সুভদ্রাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটা করছি, কিন্তু আসল খুনি তো পাওয়া গেল না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাস্করবাবু। আর হ্যাঁ, আপনারা কিন্তু কেউই শহরের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। চলো অজিত, বাড়ি ফিরতে হবে। হাতে মাত্র আজকের রাত্রকুই। এ কি অজিত, তোমার হাত কাটলো কিভাবে? ওই একটু আর কি, ছড়ে গিয়েছে। চলো, মলম পট্টি করতে হবে। কি যে করো তুমি। আমি আর ব্যোমকেশ বাড়ি ফিরে আসি। ও অতি যত্নে আমার হাতে ওষুধ লাগিয়ে দেয়। সারাদিন সে বাইরেই ছিল। জিজ্ঞেস করলাম, তা তুমি সারাদিন কোথায় কোথায় গিয়েছিলে? অনেক জায়গায় গিয়েছি, বলতে পারো পুরো কলকাতা শহর একেবারে চষে ফেলেছি। আচ্ছা, তুমি বা এত কথা জানলে কি করে? সুভদ্রা যে শিবেন্দ্রবাবুরই মেয়ে, সেটা অনুমান করলে কি করে? আমি প্রথমে আশেপাশে এটার খোঁজ করি যে আর্সেনিকটা কে কিভাবে সংগ্রহ করছে। সেই খোঁজ করতে গিয়েই একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানের সন্ধান পাই। সেখান থেকে জানতে পারি যে দীর্ঘ 1 মাস থেকে বলাই বিভিন্ন রোগে অসুস্থ। ডায়রিয়া, বমি, জ্বর। প্রথম হোমিওপ্যাথি ওষুধ খেলেও কোনো লাভ হয়নি। তারপর অন্যত্র ডাক্তার দেখিয়েছে। আমি জানতে পারলাম ডাক্তার প্রতাপ চৌধুরীর নাম। সেই দোকান থেকে আরেকটা বিষয় জানতে পারি যে 2-3 দিন আগেও ওই একই সমস্যার জন্য জমিদার বাড়ির কোনো এক পরিচারক ওষুধ নিয়ে গিয়েছিল। তারপর আর আসেনি। সব শোনার পর ডাক্তারের সন্ধান করতেই পেয়ে গেলাম, আর তাকে হুমকি দিতেই। কিন্তু প্রতাপ চৌধুরী তোমাকে এতদিনের গোপন কথা বলল কেন? সে তো এতদিন কোথাও কোনো কথা ফাঁস করেনি। দুর্বলতায় আঘাত করেছি যে প্রতাপ চৌধুরীর ভুল চিকিৎসার কারণে অনেক রোগী এর আগে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছিল। সেই তথ্য আমি অনেক ওষুধের দোকান থেকে জেনেছিলাম। আমার কাছে সব তথ্য আছে। সেসব নিয়ে বলতেই উনি আমাকে ভয়ে সব বিষয় খুলে বলেন। কারণ বলাই মারা গেছে, ওনার টাকা রোজগারের রাস্তাও বন্ধ। সেই দুশ্চিন্তা তো ছিলই। তার উপর যদি আমি পুলিশে সব কিছু জানিয়ে দিই, তাহলে জেল যাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। আর আর্সেনিকের সন্ধান পেলে? আর্সেনিকের সন্ধান পাইনি, তবে সেটা সুভদ্রাই বলতে পারবে। তবে এইটুকু বুঝেছিলাম যে এই আর্সেনিক কাণ্ডে সুভদ্রাই আছে। তার কারণ সে কিন্তু আমাদের সামনে আসেনি, অসুস্থ। এরপর আরও কিছু বিষয় সামনে আসে যে শতরূপা মানে বলাইয়ের স্ত্রী মাঝে মধ্যেই রাজবাড়ির পুকুর ঘাটে কারো সাথে দেখা করতে যেত গোপনে। সেটা আমি খবর নিয়েছি অন্দরমহলের এক পরিচারিকার কাছে। সেই নাকি এই কথাটা বলাইয়ের কানে তুলেছিল। তুমি এই অন্দরমহলের পরিচারক আর পরিচারিকাদের সন্ধান পেলে কোথায়? টাকা কথা বলে বন্ধু। আমি বাইরে অপেক্ষা করছিলাম কখন ওদের বাইরে একা পাবো। আর পুলিশের লোক তো ওখানে মোতায়েন ছিলই। তারাই আমার কাছে নিয়ে আসে কথা বলার জন্য। সব কিছু জানার পর থানাতে যাই, আর তখনই থানায় টেলিফোন করে মোতায়েন করা পুলিশ জানায় যে জমিদার বাড়ি থেকে একটি গাড়ি শিয়ালদা যাচ্ছে। আর তাই তখন আমি থানা থেকেই তোমাকে টেলিফোন করি। আর এই শতরূপা কার সঙ্গে দেখা করত? সব কথা এখনই শুনলে হবে, ধৈর্য রাখো। আচ্ছা বেশ, রাখলাম ধৈর্য। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। রাত হয়। পুঁটিরাম দেখি আমাদের জন্য গরম ভাত আর ইলিশ ভাপা নিয়ে হাজির। আমি তো অবাক হলাম। পুঁটিরাম শেষমেশ ইলিশটা করেছে তাহলে। এ কি পুঁটিরাম, তুমি ইলিশ করলে যে? তোমার তো আজকে নিরামিষ। কি বলেছিলাম না, পুঁটিরাম মানুষটা একদম অন্যরকম। আহা পুঁটিরাম, কিন্তু তুমি তো কালও করতে পারতে। কেন কাল কেন? তোমরাই তো আমার বলরাম আর জগন্নাথ। তোমাদের পেট ভোজ করালেই আমার শান্তি। নাও খাও দেখি। বলরাম? আমি নামটা শুনেই ব্যোমকেশের দিকে তাকাই। পুঁটিরাম তো জানে না যে এই বলরাম নিয়েই এত রহস্য। ও আমার দিকে তাকিয়ে স্মিত হাসে। খাওয়া শেষ করে আমি ওর উদ্দেশ্যে বললাম, তুমি বলেছিলে মৃদুল টেলিফোন করবে, কিন্তু কই, কোনো টেলিফোন তো এলো না। সেটা আমিও ভাবছি। টেলিফোন এলো তো পুঁটিরাম জানাতো। আমি আর ব্যোমকেশ টেলিফোন নিয়ে কথা বলতে বলতেই টেলিফোনটা বেজে ওঠে। তখন ঘড়িতে রাত 9:30। ও রিসিভার কানে লাগিয়েই বলে, হ্যালো, হ্যাঁ মৃদুল। হ্যাঁ আমি জানতাম,
আমি জানতাম তুমি টেলিফোন করবেই। হ্যাঁ নিশ্চয়ই, আমি জানি তুমি সাহসী একটি ছেলে। না না, তুমি সেটা বুঝবে না কোনটা জরুরি আর কোনটা জরুরি নয়। তুমি শুধু আমাকে এইটুকু বলো, বিগত 2-3 ধরে ওই বাড়িতে কে কি করছে, আর যেগুলো একটু অন্য রকম সেগুলো বলো। তোমার বলাই দাদার সাথে বৌমনির কি ঝগড়া হতো? কি কাঁদছিল? তারপর? আচ্ছা, তোমাকে বকেছিল কেন? ও, মুচির কাছে নিয়ে যেতে দেরি করেছিল বলে। কিন্তু জুতো ছেড়ে গিয়েছিল কিভাবে? সুভদ্রা দিদির কি হয়েছে তুমি জানো? কাউকে যেতে দিত না। আচ্ছা বেশ, তুমি অনেক কিছু বললে মৃদুল। গোয়েন্দা হতে গেলে সাহস, সততা থাকতে হবে। আমি জানি তোমার মধ্যে এই দুটোই আছে। বাহ, তুমিও গোয়েন্দা হতে চাও আমার মতন? তুমি আমার থেকেও অনেক বড় হবে। এখন দেখো। টেলিফোন রাখার পরেও দেখি ওর মুখে মৃদু হাসির ছাপ। অবশ্য শেষের কথাগুলো থেকে অনুমান করাই যায় যে কি কথা হয়েছে। কি কি বলছে মৃদুল? বলছে ও সত্যান্বেষী হতে চায়। হ্যাঁ, সেটা তোমার শেষ কথা শুনেই বুঝেছি। আর কি বলছিল? জুতো মুচি বললো তো অনেক কিছুই, এসব কাল বলবো তোমায়। এই যে তুমি যে কেন আমার সাথে এমনটা করো? তুমি জেনে গেলে যে সব কিছুই আগে লিখে ফেলবে। দাঁড়াও, ধৈর্য ধরো বৎস, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। সারা রাত এক রাশ রহস্য নিয়ে শুয়ে পড়ি। ও এমনই, সব কথা একবারে বলতে চায় না, শুধু রহস্যগুলো জমিয়ে রাখে। আমার মনেও অনেক প্রশ্ন, সেসবের উত্তরের জন্য কালকের অপেক্ষা। সকালে ঘুম ভাঙে টেলিফোনের শব্দেই। আরে বাহ, দারুণ খবর তো। তা তাকেও নিয়ে আসুন জমিদার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাব। আমার আর একটা কাজ আছে, সেটা করেই আমি পৌঁছাচ্ছি। ঠিক আছে। এত সকালে কার টেলিফোন? ভাস্কর বাবুর। আমাদের এখনই বেরোতে হবে, তৈরি হয়ে নাও। কাল মৃদুল কি কি বলল তা জানার কৌতূহল আমার এখনও কমেনি, কিন্তু ব্যোমকেশ তো মনে মনে অন্য কিছুই কল্পনা করেছে। যাই হোক, তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ট্যাক্সি গিয়ে থামে জমিদার বাড়ি থেকে অনতি দূরে একটি মুচির দোকানে। সেখানে গিয়ে ও বলল, আমরা জমিদার বাড়ি থেকে এসেছি। গতকাল যে জুতোখানা মেরামতের জন্য দিয়ে গিয়েছিল সেটা হয়েছে? ব্যোমকেশ সেই মুচির থেকে এক জোড়া জুতো নিয়ে নেয়। বুঝতে বাকি থাকে না, কালকে রাতে মৃদুলের সাথে এই জুতো নিয়েও কথা হয়েছিল। আমরা এবারে ট্যাক্সিতে বসতেই ও বলে, কাল বর্ধমান গিয়েছিলাম বুঝলে। বর্ধমান? কিন্তু কেন? শতরূপার বাবার বাড়ি সেখানে, কিছু বিষয় জানার ছিল। আর বর্ধমান না গেলে সেসবই অন্ধকারে থেকে যেত। তুমি বর্ধমান চলে গিয়েছিলে? যাই হোক, তা যে কারণে গিয়েছিলে কাজ হয়েছে? হয়েছে বই কি। এরপর জমিদার বাড়িতে প্রবেশ করতেই দেখি সকলে আগে থেকেই বৈঠক ঘরে বসে রয়েছে। অর্থাৎ আমরা যে যাব সে খবর আগেই তারা জানেন। নমস্কার শিবেন্দ্রবাবু, সুভদ্রা কেমন আছে? এখন আগের থেকে একটু সুস্থ আছে। আর জগমোহন, সে আছে না মাদ্রাজ ফিরে গেছে? না, আপনি যেহেতু না করেছেন তাই সে মাদ্রাজ যায়নি, হাসপাতালে সুভদ্রার সাথেই আছে। সবাই আছে দেখছি এখানে। হ্যাঁ, ভাস্করবাবু বলেছেন তিনি আর আপনারা আসবেন, সেজন্যই। সব এই বৌদির জন্য। কি দরকার ছিল এইসব পুলিশ গোয়েন্দা করার? কোনো মানে আছে এসবের?
আর দাদা, জগমোহন আমার ছেলে, অথচ তাকে টেলিফোন করে তুমি কলকাতায় ডেকেছো আমি জানি না? সুভদ্রার চিকিৎসা কি আমি করাতে পারতাম না? সব কিছু নিজে নিজে করতে আজ এই অবস্থা। কি ব্যাপার, এত রাগারাগি? আমার আসার আগেই সব পর্দা ফাঁস হয়ে গেল নাকি ব্যোমকেশবাবু? না না, আমরা তো আপনারই অপেক্ষা করছি। আচ্ছা বেশ, আপনি যেমন বলেছেন তেমনই আমি করেছি। আমার বন্ধুটি শতরূপার দিকে এগিয়ে যায় আর স্মিত হেসে জিজ্ঞেস করে, আচ্ছা শতরূপা দেবী, আপনার সাথে বলাইয়ের সম্পর্ক কেমন ছিল? হে, আপনি কেমন প্রশ্ন করছেন? কেমন আমার সম্পর্ক হবে? ভালোই ছিল। সম্পর্ক ভালো থাকলে দিনের পর দিন বন্ধ ঘরে স্বামীর সাথে কেউ অশান্তি করে না শতরূপা দেবী। আর গত পরশুদিন বিকেলেও তো আপনি ঘরে খুব কান্নাকাটি করছিলেন, কেন? মুখ বন্ধ থাকলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। বলুন। সব মিথ্যে কথা। কি বলছেন এসব আপনি? আচ্ছা, মিথ্যে বলছি? তাহলে মিহিরকে আশা করি আপনি চেনেন। কে এই মিহির? মিহির? আমি 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 চিনি না। আচ্ছা বেশ, ভাস্করবাবু, মিহিরকে নিয়ে আসুন। মিহিরকে দেখে শতরূপা রীতিমতো চমকে ওঠে। সকলেই অবাক দৃষ্টিতে মিহিরের দিকে তাকায়। রুগ্ন লম্বা শরীর, শুকনো গালে চাপ দাড়ি। শতরূপা, তুমি বিশ্বাস করো, আমি তোমার স্বামীকে খুন করিনি। তুমি ওনাদের বলো আমি খুন করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি লোভ করেছিলাম, টাকা পয়সা গয়না নিয়েছি তোমার থেকে, কিন্তু আমি খুন করিনি। বিশ্বাস করো, আমি খুন করিনি। মিথ্যে বলছো তুমি। তুমিই খুনি। অফিসার, ওকে নিয়ে যান, ওকে ফাঁসির কাঠে ঝোলান। মিহির, তুমি যা চেয়েছো তাই তো দিয়েছি, তবে আমার স্বামীকে মেরে ফেললে কেন? আমার তো আর কিছুই রইল না, কিছুই রইল না। এই মিহির আবার কে? কই, আমরা তো কেউ চিনি না ওকে। মিহির হচ্ছে শতরূপা দেবীর ভালোবাসার মানুষ। তার সঙ্গেই মাঝে মাঝে রাজবাড়িতে দেখা করতে যেতেন শতরূপা দেবী। কি? ছি 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 ছি, বিয়ের পর এইসব নোংরামো! ছি বৌমা, ছি! আর তাই তোমরা দুজন মিলে আমার বলাইকে খুন করেছো? না মা, না, বিশ্বাস করুন, আমি খুন করিনি। এই মিহির করেছে। এই মিহিরই আমাকে ভয় দেখিয়ে টাকা পয়সা নিয়ে যেত। ও বলতো আমার নামে এই বাড়িতে, এই গ্রামে নিন্দে ছড়াবে যদি টাকা না দিই। আমি ওকে ভালোবাসতাম এক সময়, কিন্তু ওর এই নোংরা রূপ আমি জানতাম না। কিন্তু এই মিহির সব শেষ করে দিল, সব শেষ করে দিল। আমি মানছি শতরূপা, তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আমি বলাইকে খুন করিনি। বিশ্বাস করো, আমি তো বন্দুকের ভয়ে পালিয়ে গিয়েছিলাম। সেদিন ঠিক কি হয়েছিল সবটা খুলে বলুন শতরূপা দেবী। গত পরশুদিন সকালে আমাকে মিহির টেলিফোন করে বলে যে প্রচুর টাকা চাই। আমি অস্বীকার করি, কিন্তু ও ভয় দেখায়। রথযাত্রার দিন ও আমাকে তুলে নিয়ে যাবে। আমি ভয়ে ঘরে চুপ করে বসেছিলাম, অন্যমনস্ক ছিলাম। তিনি অনেক কথাই বলছিলেন, আমার মন ছিল না সেখানে। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি রাজবাড়িতে কার সাথে দেখা করতে যাই। তখন আর নিজেকে সামলাতে পারি না, সব কথা বলি। আমি মাঝে মধ্যে তেনার সাথে অশান্তি করতাম টাকার জন্য, আর তিনি এত ভালো ছিলেন যে চুপ করে টাকা দিয়ে দিতেন, কিচ্ছু জিজ্ঞেস করতেন না। তিনি বললেন মিহিরের সাথে কথা বলবেন। মিহির জানতো না সেদিন সন্ধ্যায় তিনিও আমার সাথে থাকবেন। বিকেলের পর বাড়ির পিছনে যেখানে রথ রাখা ছিল সেখানে ওই সময়টায় কেউ ছিল না। মিহির টাকা নিতে আসে, আমি ওকে টাকা দিই। এরপর তিনি মিহিরকে বলেন যে মিহির যা চেয়েছে তার বেশি টাকা ওই পুঁটুলিতে আছে। এরপর যেন আর এই শহরে ওকে না দেখা যায়। কিন্তু মিহিরের লোভ ছিল আরও সাংঘাতিক। সে জানায় টাকা শেষ হলেই আবার আসবে। এরপর তিনি ভীষণ রেগে যান। মিহিরকে সজোরে ঘুষি মারতেই মিহির পড়ে যায়। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। তিনি আমাকে চিৎকার করে বলেন, শতরূপা, আমার বন্দুকটা নিয়ে এসো, আমি আজ এই সমস্যা একেবারে সমাধান করে ফেলবো। আমি ওনার কথা মতো দৌড়ে নিজের ঘরে যাই। সারা ঘর খুঁজেও বন্দুকখানা পাই না। আমার ঘর তেতলার সব থেকে পশ্চিমে। আমার সেই ঘর থেকে নেমে আস্তে আস্তে দেখি ওনার মৃতদেহ রথের চাকার নিচে চাপা পড়ে আছে।
এবারে ব্যোমকেশ মুচির থেকে আনা জুতোখানা সকলের সামনে থলের থেকে বের করে দেখিয়ে জিজ্ঞেস করে, এই কোলাপুরি জুতো জোড়া কার? এ তো ওনার জুতো। কালই তো নতুন বের করে দিলাম পুজোয় পরবার জন্য। আপনি কোথা থেকে নিয়ে এলেন? সুপ্রিয়া, সবসময় প্রয়োজন ছাড়া কথা কেন বলো বলো তো? যাও এখান থেকে। কেউ যাবে না যতক্ষণ না আমি বলবো। আর নিজের স্ত্রীকে রাগ দেখিয়ে লাভ নেই জিতেন্দ্রবাবু। বলুন বলুন, এই জুতো জোড়া কোথায় পেলাম আমি? এই জুতো জোড়া আমার, সেটা কে বললো আপনাকে? কেন, আপনার স্ত্রী তো বলল। এর থেকে আর কোনো প্রমাণের দরকার আছে কি? আর নইলে যেই মুচিকে দিয়েছিলেন সারাই করতে, তাকে ডাকবো কি? দেখুন ব্যোমকেশ বাবু, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় বাড়াবাড়িটা আপনিই করছেন। আপনি কি নিজে থেকে বলবেন নাকি? আশ্চর্য, আমি বলবোটা কি? যেখানে রথ রাখা হয়েছিল সেখানে কাদার মধ্যে জুতোর ছাপ পাওয়া গিয়েছে। নরম মাটি হওয়ায় জুতো আটকে গিয়েছিল, আর সেজন্যই জুতো ছিঁড়ে যায়। এরপরও কি আমি বলবো না আপনি? ব্যোমকেশের কথা শুনে এবারে জিতেন্দ্রবাবু দমে যান। তিনি তক্তপোষে ধপ করে বসে পড়েন। চোখের চশমা খুলে মাথায় হাত দিয়ে নিচু হয়ে ডুকরে কেঁদে ওঠেন। এখন কান্নাকাটির সময় নেই জিতেন্দ্রবাবু, বলুন কি হয়েছিল? বলার সাথে মিহিরের যে এত কিছু হয়েছে আমার জানা ছিল না, কিন্তু আমি একটা শব্দের আওয়াজ পেয়েছিলাম। পিছন দিকটায় যাই, গিয়ে দেখি বলাই জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওকে ওই অবস্থায় দেখে আমার নিজের ছেলের কথা মনে পড়ে যায়। সুভদ্রা যেদিন অসুস্থ হয় তখন সেই বলাইকে আর্সেনিক দেওয়ার কথা স্বীকার করে আর বলে সে যে বলাই এই বংশের কেউ নয়, আর দাদা শুধুমাত্র জমিদারির লোভে মুকুন্দকে ছেলে সাজিয়ে রেখেছে। আর এদিকে আমার ছেলেটা 22 বছর আগেই মারা গেছে। আমি সব আড়াল থেকে শুনে ফেলেছিলাম আর ফুঁসছিলাম। সারা জীবন দাদাকে বিশ্বাস করে গিয়েছি। এই জন্যই এতকাল মুকুন্দরূপী বলাই বাইরে ছিল। ব্যাস, সে কথা মনে হতেই আমি বলাইয়ের ঘাড়ে আঘাত করি আর ও একবার নড়ে স্তব্ধ হয়ে যায়। কিন্তু এটা যে খুন তা যেন বোঝা না যায়, তার জন্য রথের দড়ি টেনে নিয়ে এসে রথটা বলাইয়ের ঘাড়ের কাছে এনে রেখে দিয়ে দৌড়ে যাই। আমি আর জানার চেষ্টা করিনি বলাই ওভাবে পড়েছিল কেন। আচ্ছা শতরূপা দেবী, আপনি কেন চুপ করেছিলেন যখন পুলিশ এলো? এটা যে সাধারণ মৃত্যু নয় বললেই তো এতদূর জল গড়াতো না। কেউ বিশ্বাস করতো না আমাকে, ভাবতো আমিও মিহিরের সাথে মিলিত। আর তাছাড়া সবাই আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতো, তাই। আচ্ছা, তুমি এসব কি বলছো গো? বলাই আসলে মুকুন্দ? আসল বলাই আমাদের ছেলে ছিল? আর সুভদ্রা? ঠিকই বলছি, দাদা তো সামনেই আছে, জিজ্ঞাসা করো। সুভদ্রা আমাদের নয়, দাদার মেয়ে। আর আমাদের 2 ছেলে। বড় ছেলেকে দীঘার সমুদ্রে ভাসিয়ে দিয়েছে দাদা। এত বিশ্বাস, সম্মান, ভালোবাসা সব শেষ হয়ে গেছে। নিজে পাপ করেছে, এখন তাই পাপের ফল নিজের মেয়েও ভুগবে। শুধুমাত্র সম্পত্তির জন্য এত কিছু? বলাই তাহলে আমার কেউ নয়? দেখুন কল্যাণী দেবী, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না। আপনি তো মা যশোদা, কিন্তু সম্পত্তির লোভ আপনার কোল খালি করে দিয়েছে। আচ্ছা, সুভদ্রা বিয়ে করেনি কেন? এই বলাই মানে মুকুন্দ আর সুভদ্রা তো প্রায় একই বয়সী। আসলে সুভদ্রার কুষ্ঠিতে কম বয়সে বৈধব্য যোগ আছে, আর রুক্মিণীকে দেখে সেই জীবনও চায় না, তাই বিয়ে করেনি। আমরাও জোর করিনি। আর তাহলে আপনি আপনার পুত্রের হত্যাকারীকে জানতে পারলেন, সুভদ্রা আপনার মেয়ে সেটাও জানলেন। সে হাসপাতালে আছে, যান গিয়ে দেখে আসুন। আর্সেনিক তাকে শেষ করে দিচ্ছে। ভাস্করবাবু, তাহলে এবার আপনার কাজ শুরু। কনস্টেবল, এই জিতেন্দ্র নারায়ণ বাবুকে হাতকড়া পরাও। এরপর ব্যোমকেশ আর আমি জমিদার বাড়ির বাইরে আসতেই দেখি মৃদুল দোতলার চাতালের কোণায় দাঁড়িয়ে। আমার বন্ধু তার দিকে কপালে হাত দেখিয়ে স্যালুট করার ভঙ্গিমা করতেই মৃদুলও তাই করল।
পুরো ঘটনায় মৃদুলের সহযোগিতা অভাবনীয়, কিন্তু ওকে একটা কথাও বলতে শুনিনি আমি। যাই হোক, ব্যোমকেশ বর্ধমানে শতরূপার বাবার বাড়ি কেন গিয়েছিল আর বোঝার বাকি নেই। এই মিহিরের খোঁজ সেখান থেকে পাওয়া ছাড়া অসম্ভবই ছিল। বুঝলে ভায়া, বর্ধমানেই আমি জানতে পারি যে শতরূপার জীবনে অন্য কেউ ছিল, কিন্তু সে বাউন্ডুলে ছিল বলে বাবা মা এই জমিদার বাড়িতেই বিয়ে দেয়। আর শতরূপাও তো অসামান্য সুন্দরী, বলাই মানে মুকুন্দর ভালো লেগে যায় শতরূপাকে। ভাস্করবাবুকে বলি যে সেখানকার থানায় জানাতে যে মিহিরের খোঁজ পেলে যেন তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সকালে সেজন্যই টেলিফোন করেছিলেন ভাস্করবাবু। সেটা তুমি না বললেও আমি ঠিক বুঝে গিয়েছি ব্যোমকেশ। তুমি তো অর্ধেক কথা পেটে রেখেই বলো, তাই তোমাকে অল্প অল্প করে বুঝে গিয়েছি আমি এখন। আরে বাহ, তাই নাকি? সাবাস, চলো বাড়ি ফেরা যাক।